তো আজকে আমরা বেসিক পাইথন থেকে আমরা অ্যাডভান্সে সুইচ করব। তো এটার জন্য আমরা শুরুতে ফাংশন দিয়ে শুরু করব। আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ফাংশনের এই জিনিসগুলো ইউটিউবে বলেন কিংবা বইতে বলেন অনেক কঠিন করে লেখা আছে, কিংবা ইউটিউবে এটা অনেক ল্যাংদি করে লেখা থাকে বা পড়ায়। তো আমি খুবই ইজি ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে এটা বুঝে দেওয়ার ট্রাই করব। তো আমরা শুরু করি। তো প্রথমে যদি এটার লিটারেচার নিয়ে একটু আলোচনা করি। একটু যদি এটার লিটারেচার নিয়ে একটু আলোচনা করি, ফাংশন ফাংশন জিনিসটা আসলে কেন লাগে। ধরা যাক আমরা যে কোনো একটা নাম্বারকে যোগ করব, দুটো নাম্বারকে আমরা যোগ করব। এখন যোগ করার জন্য আমরা প্রথমে এ নামক একটা ভেরিয়েবল নিব, সেখানে আমরা একটা নাম্বার সেট করব, ধরা যাক 1, অথবা বি নামক একটা ভেরিয়েবল নিলাম, এখানে একটা নাম্বার সেট করলাম 2। তো আমরা ইজিলি আরেকটা ভেরিয়েবল নিয়ে এখানে যদি আমরা 1 + 2 এই জিনিসটা করে দিই, তারপর আমরা যদি প্রিন্ট সাম লিখে দিই, তাহলে হচ্ছে যে জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। এটা খুব ইজি। এখন ধরা যাক আমরা যখন আসলে রিয়েল ওয়ার্ল্ডে যখন প্রোগ্রামিংটা করতে যাব কিংবা আমরা কোড লিখতে যাব, আমরা দেখব এই সামের বিষয়টা বা লুপের বিষয়টা, এগুলো হচ্ছে অনেকবার রিপিট হয়। তো এই রিপিট হইলে আমরা কিন্তু যদি বারবার এই সেম জিনিসটা কপি করে পেস্ট করে কপি করে পেস্ট করে যদি কাজটা করতে থাকি, এটা হচ্ছে একটা ভালো প্রোগ্রামারের লক্ষণ না। তো এটার জন্য আমরা আমাদের পুরা কোডের জন্য আমরা একটা ফাংশন ডিফাইন করে দিতে পারি। এগুলোকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ যে ফাংশনটা আমরা নিজেরা বানাই কাজ করব সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আর যে ফাংশনটা ধরেন গিয়ে আমরা ইনবিল্ট পাইথনে আছে, সেগুলোকে বলা হয় যে আপনার কি বিল্ড ইন ফাংশন। যেমন আমাদের এখানে যে প্রিন্ট ইউজ করলাম, প্রিন্ট কিন্তু একটা বিল্ড ইন ফাংশন। প্রিন্ট একটা বিল্ড ইন ফাংশন, যেমন প্রিন্ট বিল্ড ইন ফাংশনের ভেতরে পাইথনকে যারা ডেভেলপ করছে ওরা এটার ভিতরে ধরেন সেপারেটর, তারপরে আপনার ধরেন তারপর হচ্ছে যে প্রতিটা ওয়ার্ডের পরে যে গ্যাপ দিতে হবে, সেই গ্যাপের ইয়েগুলো ওখানে ইনবিল্ড আকারে দেওয়া থাকে। সেখানে পাইথন এই প্রিন্ট ফাংশনে এই জিনিসটাকে আমরা আবার আলাদা করে ডিফাইন করা লাগে না। কিন্তু আমরা নিজেরা যদি কোনো ফাংশন ক্রিয়েট করতে চাই, সেটার জন্য আমাদেরকে ডিফাইন করে এরপর আসতে হবে। যেমন পাইথনের যে ফাংশন আছে, যে পাইথনের যে ফাংশন, সেই ফাংশনটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে আপনার বিল্ট ইন ফাংশন, আর একটা হচ্ছে যে আপনার ইউজার ডিফাইন ফাংশন। আজকে আমরা ইউজার ডিফাইন ফাংশনটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব। আর বিল্ড ইন ফাংশন যেগুলো, সেগুলো যে বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। যেমন আপনারা ধরেন গেলেন, আপনারা গিয়ে যদি w3school.com নামের একটা আছে, ওয়েবসাইট আছে, এখানে দেখেন সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা টিউটোরিয়াল ধরনের বলতে পারেন। আপনাদের আর আলাদা করে বই টই কিনা লাগবে না। দেখেন পাইথন হোম, পাইথন ইন্ট্রো, এখানে সব কিছু আছে পাইথনের। দেখতে পাচ্ছেন কিনা? তো আপনারা যদি এটার এইগুলো ইনসাইটগুলো বুঝেন, তখন যখন যেটা লাগবে আপনারা এখানে গিয়ে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে চলে আসতে পারবেন। আর যখন একটু হার্ড বা অ্যাডভান্স লেভেলে প্রোগ্রামিং আপনারা করতে যাবেন, তখন বেসিক কিন্তু এই জিনিসগুলোই, এগুলোকে ইউজ করে করে আপনারা সামনের দিকে আগাবেন। এখানে এই যে এগুলো জিনিসগুলো দেওয়া আছে। এই ওয়েবসাইটটা অনেক বেশি কাজের একটা ওয়েবসাইট। এখানে বিভিন্ন কুইজ আছে, তারপরে বিভিন্ন কম্পিটিশনও হয়। আবার এখানে সার্টিফিকেটের অপশনও আছে। আপনারা বিভিন্ন কিছুর উপরে, যেমন নামপায়ের উপরে, তারপরে প্যান্ডাসের উপরে, এগুলোর উপরে আপনারা এটা
কম্পিটিশন দিয়ে সার্টিফিকেটও নিতে পারেন, কিংবা টিউটোরিয়ালের মতো করে সার্টিফিকেটও নিতে পারেন। আচ্ছা, তো কিছু বিল্ড ইন ফাংশনের কথা যদি আমি বলি, একটা বললাম যে আপনার প্রিন্ট ফাংশন। তো এর আগের ফাংশন আমরা দেখছিলাম, যেমন লেন্থ ডিফাইনের জন্য লেন্থ ফাংশন, তারপরে আমরা টাইপ বিভিন্ন ডাটা টাইপগুলো করার জন্য আমরা টাইপ ফাংশন নিছি। তারপরে এর আগের ক্লাসে আমরা রেঞ্জ নামক একটা ফাংশনকে দেখছিলাম, এই রেঞ্জ ফাংশন। এই যে এগুলো হচ্ছে আপনার বিল্ড ইন বা ইনবিল্ড ফাংশন। আর আজকে আমরা দেখব ইউজার ডিফাইন ফাংশন। তো আমরা ইউজার ডিফাইন ফাংশনের এটা শুরু করি। আমরা আমাদের ব্লকে চলে যাই। ধরা যাক আমরা একদম ইজিয়েস্ট দিয়ে শুরু করি। ধরা যাক a নামক আপনি একটা ভেরিয়েবল নিলেন, এখানে আপনি 1 দিলেন। b নামক একটা ভেরিয়েবল দিলেন, এখানে আপনি 2 দিলেন। তারপর আপনি সাম নামক একটা ভেরিয়েবল দিলেন, সেখানে আপনি যদি a প্লাস b করে প্রিন্ট সাম দেন, তাহলে দেখেন একটু কানেক্টর দিয়ে একটু ওয়েট করতেছে। একটু কানেকশন আসতেছে, একটু ওয়েট করতে। এখানে এটা প্রিন্ট হয়ে গেছে। এখন এই সেম জিনিসটা, একদম সেম জিনিসটা আমরা যদি ফাংশন দিয়ে ইউজ করতে যাই, আমরা বলছি প্রথমে ফাংশনটাকে আপনার ডিফাইন করতে হবে। যেহেতু আপনি ইউজার ডিফাইন ফাংশন, ওয়ার্ডের মধ্যে ডিফাইন শব্দটা আছে, তাহলে ডেফ নামক একটা কিওয়ার্ড আপনারা লিখবেন। এরপরে আপনি আপনার ফাংশনের যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা আপনি লিখবেন। ধরা যাক কেউ কি অ্যাড হতে চাচ্ছেন। আচ্ছা, তো ফাংশনের নামটা আপনারা লিখবেন। ধরা যাক আপনি দুটো নাম্বার যোগ করবেন, তো যোগ আপনি দিলেন সাম দিলেন। এ সাম কিন্তু একই না, এটা আপনি একটা ফাংশনের নাম দিলেন আর কি, সাম। আচ্ছা, এরপরে সাম দেওয়ার পরে আপনি একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আপনি আপনার এই ফাংশনের বডির ভিতরে যতগুলো ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলগুলো নিয়ে আপনি ফাংশনটা রান করবেন, সেই ভেরিয়েবলগুলোকে আপনি দিবেন। ধরা যাক আমরা যোগ করতে, এখানে আমরা যেহেতু দুটো নাম্বার নিয়ে যোগ করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে দুইটা ভেরিয়েবল দিলাম, এ এবং বি। ঠিক আছে, এরপর আমাদের এখানে অবশ্যই একটা কোলন দিতে হবে। কোলন না দিলেও সেখানে ইরর শো করবে। এরপর আপনি আপনার নর্মাল কোডটাকে আপনি রান করবেন। সাম সমান সমান আপনি দিলেন, এই দুইটা প্যারামিটার, এই প্যারামিটার দুইটা কি হবে, যোগ হবে, প্যারামিটার দুইটা যোগ হবে। এবং এই যে এটা হচ্ছে আমাদের ফাংশন বডিটা রেডি হয়ে গেছে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, যদি কোনো একটা কোডিংয়ে আপনারা এই ফাংশনটাকে ইউজ করতে চান, তাহলে প্রথমে কম্পাইলার দেখবে যে আপনার ফাংশনটার নাম হচ্ছে সাম, এবং এর ভিতরে মাত্র দুইটা প্যারামিটার আছে, একটা এ এবং বি, যে দুইটা প্যারামিটারকে নিয়ে আপনি ফাংশনটা এক্সিকিউট করবেন। এটা দেখার পরে সেকেন্ড লাইনে আসবে, এই কোলনের ভিতরে ফাংশনের বডির ভিতরে ঢুকবে, একটা গ্যাপ দিতে হবে অবশ্যই। আচ্ছা, এই গ্যাপের ভিতরে ও দেখতেছে যে সাম নামক একটা ভেরিয়েবলের ভিতরে আপনি এটা রাখবেন, তো আপনি রাখছেন, ভালো কথা। এখন রাখলে তো হবে না, এখন সামটাকে আপনার প্রিন্ট করতে হবে। তো সেখানে আপনি প্রিন্ট সাম, এটা ধরেন আপনি দিলেন, প্রিন্ট সাম দিলেন। এখন আপনার ফাংশনটা রেডি হয়ে গেছে, এখন আপনি ফাংশনটা ইউজ করবেন। কীভাবে ইউজ করবেন দেখেন, সাম দেওয়ার পরে এই যে 1 এবং 2, সাম যখন আপনি কল করবেন, তখন এই সামটা যখন কল করে এক্সিকিউট করবেন, কম্পাইলার সাথে সাথে লাফ মেরে এই যে এই সামটা যেখানে ডিফাইন করা আছে সেখানে চলে যাবে, এই যে এখানে চলে যাবে। এরপরে প্রথম যে ভ্যালু সেটা প্রথম প্যারামিটার রাখবে, সেকেন্ড যে ভ্যালু এরপর সেকেন্ড প্যারামিটার রাখবে। এরপর কোলনে আসা মানে যে আপনি ফাংশনের বডির ভিতরে ঢুকলেন, সাম যোগ করলো, যোগ করার পর ট্রি এগুলো দেখেন এই যে 3 চলে আসছে। এখন ফাংশনে আরেকটা অপশনাল জিনিস আছে। অপশনাল জিনিসটা হচ্ছে আপনি রিটার্ন জিনিসটা হচ্ছে অ্যাজ লাইক হচ্ছে আপনার ফাংশনের যদি একটা ব্লক ডায়াগ্রাম আমরা আঁকি, ধরা যাক আমরা এখানের মধ্যে এটা হচ্ছে একটা ফাংশন, আপনি এখানে ধরেন ইনপুট দিলেন, আপনি এখান থেকে ফাংশনটাকে যখন কল করবেন,
তখন আপনি এখান থেকে আউটপুট পাবেন। তো রিটার্ন নামের একটা অপশনাল কিওয়ার্ড আছে, সেটা দিলে হচ্ছে আপনার এই আউটপুটটা ফাংশনের মধ্যে আবার রিটার্ন করে, তো এটা কিভাবে কাজ করে এটা যদি আমরা দেখি, দেখেন আমরা সেম ইয়েটাই লিখি, যদি আবার আমরা লিখি কন্ট্রোল সি, এটা হচ্ছে আমাদের ফাংশনটা, মেইন ফাংশন। এখন এই মেইন ফাংশন লেখার পরে ধরা যাক আমরা যখন আপনি রিটার্ন করবেন তখন এখানে আর প্রিন্ট দেওয়া লাগবে না, ঠিক আছে? রিটার্ন করলে এখানে প্রিন্ট জিনিসটা দেওয়া লাগবে না, জাস্ট আপনি লিখলেন আর ই টি ইউ আর এন রিটার্ন। তো আপনি কি রিটার্ন করুন, আপনার সামটাকে রিটার্ন করবো কেন, আপনি যখন দিবেন 1 এবং 2, তখন কি হবে দেখেন, একটু লিখি তারপরে বলতেছি আপনাদেরকে। সাম দিয়ে 1,2 যখন দিবেন তখন এটা কাজ করবে। এখন দেখেন এটা কিভাবে কাজ করছে, দেখেন এখানে কিন্তু প্রিন্ট জিনিসটা দেওয়া লাগেনি, দেখতে পাচ্ছেন কিনা যে আপনি প্রিন্ট করে জিনিসটা দেওয়া লাগে না। তো এটা মিললে কি হয়েছে দেখেন, প্রথমে কম্পাইলার আসছে, সে দেখছে ডিফাইন, দ্যাট মিনস আমাকে একটা ফাংশন ক্রিয়েট করার জন্য এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে আপনি এ এবং বি দুইটা প্যারামিটার নিলেন, এরপর সামে আসলেন, রিটার্ন করতেছে সামটাকে, অর্থাৎ এই জায়গার শুরুতেই সামটাকে কি করতেছে নিয়ে আসছে, দ্যাট মিনস এ এবং বি যোগ করে যে সামের যোগফলটা আছে সেটাই এখানে চলে আসবে, ঠিক আছে? তো আমাদের ফাংশনের কলটা করতেছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, দ্যাট মিনস আমরা যখন প্যারামিটার এ এবং বি দিব, সে রিটার্ন করবে কিসে, আমরা যেখান থেকে কল করছি, মানে যেখান থেকে শুরু করছি সেখানে, এই যে কল করছে এই জায়গায়, এই যে কলের ভ্যালুটা এখানে চলে আসছে, তখন আর আপনার কি প্রিন্ট জিনিসটা দেওয়া লাগেনি। তো আপনি এই জিনিসটাকে চাইলে আরও একভাবে লিখতে পারবেন। জিনিসটা হচ্ছে এরকম, ধরা যাক আপনি লিখলেন কন্ট্রোল ভি, দিলেন সাম, এরপরে আপনি চাইলে একভাবে করতে পারেন, ধরেন আপনি আরেকটা ভেরিয়েবল দিলেন, ধরা যাক ডি বা সি, যেটাই দেন আপনার সমস্যা নেই, ডি এবং সি ভেরিয়েবল দিলেন, দেওয়ার পরে আপনি সাম দিলেন, সাম 1 এবং 2 প্রিন্ট দিয়ে দিবেন, তাও হবে, কোনো সমস্যা নেই। কারণ পাইথনে তো এই জিনিসটা আলাদা করে ভেরিয়েবল দিলেও হয়, না দিলেও হয়। যখন আপনার কাজ করতে সমস্যা হবে তো আপনি ভেরিয়েবল দিবেন, যখন আপনার দরকার না তখন আপনি দিবেন না, কোনো সমস্যাই নেই। এখন ধরেন আমরা দুইটা নাম্বারের জিওমেট্রিক্যাল মিন বের করব, তাহলে আমরা প্রথমে ফাংশন নিলাম, তারপর আমরা ক্যালকুলেশন করব, মিন ক্যালকুলেশন করব। এটা ফাংশনের, শুনেন, ফাংশন কাজ করার সময় এমন একটা ফাংশনের নাম নিবেন, ধরেন আপনি যদি 3-4 বছর পর ওই ফাংশনের ইয়েটা আপনি ইমপ্রুভ করার জন্য আবার ফাংশনের মেইন জায়গাটা আপনি যদি অন করেন, যেন আপনি দেখলে বুঝে যান, ধরা যাক আপনি ডিফাইন এই জায়গাতে আপনি এই জিনিসটা না দিয়ে আপনি ধরেন আর আর দিলেন ফাংশন নামটা, তখন আপনাকে এই আর আর ফাংশনে কি কাজ করে সেটা বোঝার জন্য আপনাকে পুরো কোডটা আবার পড়তে হবে। তাই এমনভাবে নাম দিবেন যেন এটা ভেতরে ঢুকেই বোঝা যায়। মিন ইজ ইকুয়াল টু এ স্টার বি, জিওমেট্রিক্যাল মিন, তো আমাদের ডিভাইডেড বাই এ প্লাস বি দিলেন। এরপরে আপনি রিটার্ন যেহেতু হচ্ছে, তাহলে আমি রিটার্ন ছাড়াই লিখি, কোনো সমস্যা নেই, প্রিন্ট মিন দিলাম, যেহেতু এখানে ইয়ে করতে হবে তাই। এখন আপনি ধরেন লিখলেন সি একটা ভেরিয়েবল, তাহলে সি সমান সমান ধরেন 2, ডি একটা ভেরিয়েবল, ডি সমান সমান ধরে নিলেন 4। এরপরে ধরেন আপনি এই ফাংশনটাকে আনবেন, তাইলে আপনারা নর্মালি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটা গ্যাপ হয়ে গেছে, একটা দেওয়া যাবে না। আচ্ছা, এবার এখানের মধ্যে আপনি ভ্যালু লিখবেন, যেহেতু আপনি ভ্যালু আগের থেকে ডিফাইন করে দিচ্ছেন এখানে, তাহলে আপনি শুধু সিডি লিখলেই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, এখানে একটু ব্র্যাকেট দিতে হবে, কারণ যদি ব্র্যাকেট না দিয়ে, ব্র্যাকেটটা যদি আমরা না দিই, দেখেন এই ব্র্যাকেটটা না দিলে ও প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবে, এরপরে এ এর সাথে এটা ভাগের কাজ আগে করে ফেলে, কারণ সরলে ভাগের কাজ আগে আগে হয়। তো সেই জন্য আনসার একটু ভুল আসছে। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে যথাযথভাবে প্যারেন্থেসিস বা ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন ঠিক আসছে আনসারটা। আচ্ছা, এখন দেখেন
ধরা যাক আমরা এর আগের ইয়েতে আমরা দেখছিলাম দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়, দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় এটা আমরা দেখতে চাচ্ছি। তো এটার জন্য আমরা একটা যখন ফাংশন ডিফাইন করব, ফাংশনটার নাম দিলাম ধরেন গ্রেটার এ কমা বি, যেহেতু আমরা দুইটা নাম্বার নিয়ে কাজ করব। এবার আমরা ইফ নামের এটা আনবো, আমরা দেখব হয়তো এ বড়, না হলে কি বড়, বি বড়। যদি কোনো কারণে এটা বড় হয়, ইফ এ ইজ গ্রেটার, তাহলে আপনি প্রিন্টে লেখেন যে ফার্স্ট নাম্বার ইজ লার্জ, প্রিন্ট করে ফার্স্ট নাম্বার ইজ কত, লার্জ। ঠিক আছে, এখন ধরেন যে আপনার এর পরের ইয়েতে আপনি লিখবেন, ধরেন আপনার একটা নতুন কিওয়ার্ড আমরা শিখবো, এলস ইফ। যদি ধরা যাক তিনটা কন্ডিশন চলে আসছে, একটা কন্ডিশন থাকলে ইফ, দুইটা কন্ডিশন থাকলে ইফ এবং এলস, তিনটা কন্ডিশন থাকলে প্রথমে ইফ, এরপরে এলস ইফ, এরপরে হচ্ছে এলস। আর একাধিক ইফ একাধিক এলস তো লেখাই যায়, আমরা গত ক্লাসে একটা বড় একটা কোড করছিলাম লাস্টের দিক দিয়ে, যদি আপনি কাজগুলো দেখেন তাহলে হয়তো বুঝবেন। তো বি এটা দিলেন, দেওয়ার পরে যথাযথভাবে কিন্তু এই লাইনটা মেনটেন করবেন। এই যে ইফের সাথে এলস, এটা বরাবর আসা মানে হচ্ছে যে এই এলসটা ইফের বাহিরে, বরাবর চলে আসা মানে হচ্ছে কি এলসটা ইফের বাহিরে। আর ভেতরে বডিতে যা আছে, যদি আপনি একই ইফের আন্ডারে এটাকে রাখতে চান, তাহলে ভেতরে বডির সবগুলো একটা গ্যাপ দিয়ে সবগুলো একই লাইনে রাখতে হবে, সবগুলো একই লাইনে রাখতে হবে। তারপরে যদি এটার কাহিনীটা উল্টা হয়, তাহলে হচ্ছে আপনি কি লিখবেন দেখেন, তাহলে প্রিন্ট সেকেন্ড নাম্বার ইজ লার্জ। এখন দেখেন, ধরা যাক যে ইউজার, সেই ইউজার চালাকি করে এ এবং বি নাম্বার দোনোটাই হচ্ছে একই রকম দিছে, নাম্বার দোনোটাই কি একই রকম দিছে। তখন আপনি কি করবেন, এই জন্য আমাদেরকে থার্ড কোডটা রাখতে হয়েছে, কোড না সরি, আর্গুমেন্টটা রাখতে হয়েছে আমাদের। দেখেন ইকুয়াল বোথ আর ইকুয়াল। আচ্ছা, এখন ধরেন আপনি দুইটা নাম্বার নিবেন, আচ্ছা এবার ধরেন দুইটা নাম্বার দিলেন, আপনি এই দুইটা নাম্বার নিজে ডিফাইন করে দিবেন না, আপনি ইউজারকে বলবেন যে আপনি নাম্বার দুইটা দেন। তখন এই দুইটা কিভাবে লিখবেন দেখেন, সেটা দিবেন যে ইন্টিজার দিয়ে আপনি দেখবেন যে ইনপুট দিয়ে আপনি এখানে বলবেন যে এন্টার ফার্স্ট নাম্বার, তারপর ডি আরেকটা ভেরিয়েবল নেবেন ডি, যেহেতু আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে, তো এখানে ডি আরেকটা ভেরিয়েবল নেবেন, সেকেন্ড নাম্বার ডি ভেরিয়েবলটা নিলেন, এন্টার অ্যানাদার নাম্বার দিলেন। এবার হচ্ছে যে আমরা ফাংশনটাকে কল করব কন্ট্রোল ভি এ এবং বি। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে যেহেতু কল করার পরে আমাদের কলের মধ্যে এই সি এবং ডি ভ্যালুটাই তো আসবে নাকি, তাহলে প্রথমে সি দিবেন পরে ডি দিবেন। ঠিক আছে, এবার দেখেন ফার্স্ট নাম্বার খুঁজছে, তো আপনি 2 দিলেন ফার্স্ট নাম্বার, পরের নাম্বারটা আপনি 3 দিলেন, দেখেন সেকেন্ড নাম্বার ইজ লার্জ। এখন ধরেন আপনি দিলেন যে একটা নাম্বার হয়েছে যে আপনার 2, পরের নাম্বারটা হয়েছে সরি আমি নাম্বার না দিয়ে এন্টার দিয়ে বলে নাম্বার 2, পরের নাম্বারও দিলেন 2, তখন দেখেন বোথ নাম্বার আর ইকুয়াল আসতেছে। এখন ধরেন আপনি কি করলেন, ইউজার মানে যে দিবে, যেটা আপনি ওই ইউজারকে অপশন দিয়েছেন যে আপনি দেন, এখানে আপনি কিছু একটা দিতে পারবেন। ঠিক আছে, ইউজারকে বললেন যে আপনি দেন, আপনি কিছু দিতে পারবেন। তখন ধরেন ইউজার দশমিকের একটা নাম্বার দিচ্ছে। ঠিক আছে, যেমন ইউজার দশমিকের একটা নাম্বার দিল, ধরা যাক একটা হচ্ছে তোমার 10.5, আর একটা দেখেন এখানে ইরর শো করতেছে। কেন ইরর শো করতেছে? ইরর শো করার কারণটা হচ্ছে দেখেন আপনি সিটাকে ইন্টিজার আকারে নিচ্ছেন, দেখছেন ইন্টিজার আকারে নিচ্ছেন। তো সিটাকে ইন্টিজার আকারে নিয়ে আপনি যদি ফ্লোট আকারে নেন, তখন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ফ্লোট আকারে নেন, এই সমস্যাটা তখন সমাধান হয়ে যাবে। দিলেন 10.5, এরপর দিলেন 11.2,
এই যে সেকেন্ড নাম্বার ইজ লার্জ, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড নাম্বার ইজ লার্জ, ওকে। তো এটা হইলো। এরপরে আরেকটা জিনিস, এটা হচ্ছে আপনাদেরকে জানাই রাখি, এটা ইম্পর্টেন্ট। ধরা যাক আপনি অনেক বড় একটা কোড করতেছেন, তো মানে অফিসগুলোতে কি হয়, মানে বিশাল একটা কোড কেউ একা একজনে করে না, ওখানে কয়েকজন প্রোগ্রামার থাকে, তো সবাই মিলে একসাথে বসে কোডটা করে। এখন ধরেন আপনি কোডের এই পার্টটা করলেন, তো আরেকজন কি করছে, আরেকজনকে দিলেন যে আপনি অন্য আরেকটা ফাংশন আরেকজনকে বানাতে দিলেন। এখন আপনি তো আপনার কোডটা করে আপনি ঠিক হয়েছে কিনা এটা দেখবেন, আপনার পরের লাইনগুলো লেখা শুরু করবেন। তো ওর কোডের জন্য যে আপনার একটা স্পেস খালি রাখতে হবে না, কিংবা ও যে কোডে এই জায়গায় যে কোডটা অ্যাড হবে সেই জায়গার জন্য আপনি কি করবেন, ডিফাইন, ধরা যাক আপনি আরেকটা ফাংশন আরেকজনে বানাবে। এখানে ধরা যাক আমাদের মিডিয়ানের একটা ফাংশন সে বানাবে, মিডিয়ানের ফাংশন একটা বানাবে। এটা ধরেন সি কমা ডি অথবা এ কমার বি, যে আচ্ছা সি কমা ডি না দিয়ে আমরা এ কমা বি দিই, সমস্যা নেই, এখানে যেটাই দেন কোনো সমস্যা নেই। আচ্ছা দিলেন। এখন আপনি এই ফাংশনটাকে আপনি লিখবেন না, ফাংশনটা অন্যজন লিখবে। পরে ওর যখন লেখা শেষ হবে ওই ফাইলটা হচ্ছে আপনি এটার সাথে অ্যাড করে দিবেন, অ্যাড করে আপনার এটাকে পরে তারপর এক্সিকিউট করবেন। তো ফাইলগুলো কীভাবে অ্যাড করে এগুলো আমরা আজকে ক্লাসের শেষ দিকে দেখবো, সমস্যা নেই। তো আপনি এই জায়গায় যেহেতু ফাঁকা রাখবেন, ফাঁকা রাখার জন্য এখানে পাস নামক এই ওয়ার্ডটা দিয়ে দিবেন, তখন আগের মতো কাজ করতে পারবেন। জাস্ট আপনার যখন কি হবে, যখন আপনি ওর কোডটাকে ওর কোডে ফাংশনের পার্টটা যখন লাগাবেন, এই জায়গায় জাস্ট পাসটা ক্যান্সেল করে এই জায়গায় ওর ইয়েটা জাস্ট লাগাই দিবেন। রিসেট, আচ্ছা ও জায়গায় এই জায়গায় লাগা দিবেন। আচ্ছা তুমি এটা আবার আমরা দেখি। আচ্ছা এটা হচ্ছে লাগাই দিবেন, এটাই। তো আরেকটা জিনিস আমাদের একটু জানায় রাখি জিনিসটা, সেটা হচ্ছে যে ধরেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রিকারশন নামের আরেকটা জিনিস আছে। এটা কাইন্ড অফ ফাংশন এবং লুপের একটা মিশ্রণ বলতে পারেন। রিকারশন যেহেতু ফাংশন এবং লুপের একটা মিশ্রণ, তাই আমাদেরকে রিকারশন এর এই জিনিসটা যখন আপনি কোডে সেগমেন্টে লিখবেন বা ইন্টারফেসে আপনি লিখবেন, লেখার আগে আপনাকে দুইটা সতর্কতা অবলম্বন করতে হবে। ফার্স্ট অফ অল আপনি ঠিকমতো ডিফাইন করতে পারছেন কিনা ফাংশন এবং প্যারামিটারটাকে, আপনার বডিতে সব কিছু ঠিক আছে কিনা। আরেকটা বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যেহেতু এটা লুপেরও একটা কম্বিনেশন, এখানে কোনো কারণে আপনি দেখবেন কম্পিউটারের উপরে এখানে ইনফিনিট লুপ হয়ে যায় কিনা। ধরা যাক আপনি এখন ছোটো ছোটো কোড করতেছেন, ইনফিনিট লুপ হলে সমস্যা নাই, কম্পিউটার কম্পাইলার আপনাকে শো করতেছে। বাট আপনি যখন বড় বড় ইয়েগুলো করতে যাবে, ইনফিনিট লুপ কিন্তু কম্পিউটারের উপর অনেক বেশি প্রেশার ফেলে। ইনফিনিট লুপের এই জিনিসটা কম্পিউটারের উপর অনেক বেশি প্রেশার ফেলে। তো আমরা যদি রিকারশনের ইয়েটা লিখি, রিকারশনের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, জাস্ট আপনি ফাংশনের মতো ডিফাইন, ধরা যাক আপনি ফ্যাক্টোরিয়াল বের করার ইয়েটাকে আপনার ফাংশনের রিকারশন আকারে লিখবেন। তো এখানে আপনি দিলেন যে ভ্যালু অথবা এ বি যেটাই দেন কোনো সমস্যা নেই। এখন ধরেন আপনার কেউ একটা দিয়ে দিছে যে ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালু বের করতে। তো আমরা যে এখানে কোডটা লিখবো, সেই কোডটার মধ্যে ধরা যাক আপনি লিখলেন যে রিটার্ন, এখানে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন রিটার্ন, এখানে ফাংশনের ভেতরে যেই সূত্রটা এক্সিকিউট করতে আপনি রিটার্নের শেষেও সেই সূত্রটা লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি একটা ভেরিয়েবল এ ডিক্লেয়ার করে সূত্রটা লিখে রিটার্ন এ করতে পারেন, সেটাও হয়, কোনো সমস্যা নেই। তো আমি একটু স্মার্টেস্ট ওয়েতে দেখাচ্ছি। ফাংশনে জিনিসটা আরও সংক্ষেপ করেও লেখা যায়, আমরা ল্যামডাতে গিয়ে এটা দেখব। তো ভ্যালু, সে ভ্যালুর সাথে স্টার দিবেন, স্টার দিয়ে আপনি FACTORIAL ফ্যাক্টোরিয়াল দিবেন। এরপরে আপনি যে ভ্যালুটাকে ইনপুট দিবেন সেই ভ্যালু থেকে -1 হবে। কেন -1 হবে এটা কোড করতে আসলে দেখাবো। আচ্ছা
এখন ধরেন একজনে কি করছে, আপনার ধরেন ইউজার কিভাবে দেয় সেটা তো আপনাদেরকে দেখাইলাম। ইউজার কি করছে, এখানে 0 দিছে। তো 0-র সময় তো এই জিনিসটা আসতেছে কত, এই সূত্রর ইয়েটা আসতেছে হচ্ছে যে 0 ভ্যালু ইন্টু 0 -1, তো 0 ইন্টু -1 হচ্ছে 0, কিন্তু 0-র ফ্যাক্টোরিয়াল তো 0 না, 0-র ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত 1। তো সেই জন্য আপনার ফাংশনের ভেতরে আরেকটা বডিতে একটা জিনিস অ্যাড করতে হবে, এটা হচ্ছে ইফ ভ্যালু ইজ ইকুয়াল টু 0, যদি কোনো কারণে ভ্যালু 0 সমান হয় তখন কি করবেন, আপনি রিটার্ন করবেন কত, 1 কে রিটার্ন করবেন। দ্যাট মিনস তখন এই সেকেন্ডটা আর এক্সিকিউট না হয়ে 1টা এখানে রিটার্ন হয়ে যাবে, 1টা এই জায়গায় রিটার্ন হয়ে যাবে। তো আমরা যদি কোডটা একটু লিখতে চাই, define factorial ফ্যাক্টোরিয়াল ভ্যালু দিলাম, এরপরে 0 না আসার জন্য আমরা এই জিনিসটা দিলাম, ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ইফ এর পরেও অবশ্য সেমিকোলন দিতে হয়, তখন রিটার্ন হবে কত, 1 রিটার্ন হবে, ঠিক আছে, 1 রিটার্ন হবে। কিংবা এরপর আপনি যদি কোনো কারণে 0 না দিয়ে অন্য কিছু দেন, তাহলে তো ইফ ব্লক থেকে জাম্প করে কোডটা এই রিটার্নটা না হয়ে বরাবর এই জায়গায় চলে আসবে, ব্লক থেকে ইফ ব্লক থেকে বের হয়ে যাবে। তো ইফ ব্লক থেকে বের করার জন্য এটা বরাবর আপনাকে লিখতে হবে রিটার্ন ভ্যালু, আপনি স্টার দিলেন ফ্যাক্টোরিয়াল ভ্যালু -1 দিলেন। আচ্ছা, দিলাম। এখন হচ্ছে যে আপনি ফাংশনের পয়েন্টটা লিখলেন, এখন এটাকে আপনি কি করবেন, দেখবেন যে আসলে ঠিক হয়েছে কিনা, ফ্যাক্টোরিয়াল। এখন ধরেন আপনি আগের মতো 5-এর ফ্যাক্টোরিয়াল নিলেন, দেখেন ঠিক আসছে কিনা, 120, ঠিক আছে 120। এখন এটা তো বুঝলেন, এটা আপনি যে কোনোখানে ইউটিউবে সার্চ টাচ দিলে এই জিনিসটা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে কাজটা করতেছে কিভাবে রিকারশন, সেটা জানাটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তো আমরা একটু আবার ইয়েতে ফিরে আসি। দেখেন এবার দেখেন রিকারশনটা কিভাবে কাজ করতেছে। রিকারশন হচ্ছে যে আগেই বলছি, এটা হচ্ছে আপনার ফর আর যে ফাংশন সেই ফাংশনের এই ফর এবং ফাংশন হচ্ছে একটা কম্বিনেশন। ফর মানে হচ্ছে এখানে ফর না লিখে লুপ লিখলে ভালো হবে, লুপের একটা কম্বিনেশন। তো রিকারশনের মূল ডেফিনেশন আপনার ঘাটাঘাটি করলে দেখবেন, রিকারশন এটা হচ্ছে তো আপনার নিজেকে কল করে। রিকারশনটা হচ্ছে নিজেই নিজেকে কল করে। কিরকম দেখেন, প্রথমে কম্পাইলার আসলো, এখানে লেখা আছে আপনার কি ডেফ, ঠিক আছে, ডেফ লেখা আছে, এবার আপনি দেখলেন যে ডেফ মানে হচ্ছে কম্পাইলার বুঝলেন, আপনি একটা ফাংশন লিখবেন এই জায়গায়, কোনো প্যারা নেই। তো এবার ফাংশনের আপনার একটা নাম দিলেন, বানান লিখছি সরি। তো আপনি এখানে একটা নাম দিলেন আর এখানে একটা প্যারামিটার পাস করে দিলেন, যে প্যারামিটার নিয়ে আপনি ভিতরে কাজ করবেন সেটাই। আচ্ছা, তো রিকারশন কি করে, নিজেই নিজেকে কল করে, এটা আগেই বলে রাখছি। দেখেন এবার ধরা যাক আপনি 0 দিলেন, সেটার জন্য এই জায়গাটা কাজ করবে, কোনো সমস্যা নেই। এখন ধরেন আপনি 5 দিলেন, এই ভ্যালুতে 5 দিলেন, তো এটা নিজেই কিভাবে নিজেরটা কাজ করে দেখেন। আপনি 5 যখন দিবেন, ও যখন মানে কম্পাইলার যখন এই জিনিসটা দেখবে, দেখেন কম্পাইলার যখন এই জিনিসটা দেখবে, দেখেন এখানে ফাংশন কিন্তু নিজেই উপস্থিত, দেখতে পাচ্ছেন কিনা। আগের ফাংশনের ইয়েতে কিন্তু আমরা দেখি এরকম কোনো কিছু দেখিনি, আমরা এখানে রিটার্নে শুধু ভ্যালু বা ভেরিয়েবলটা লিখতাম, এখানে দেখেন ফাংশন নিজে উপস্থিত। দ্যাট মিনস ফাংশন উপস্থিত হওয়া মানে কি, ফাংশন ওই ডিফাইনের মধ্যে জাম্প করে। একটু আগে আপনাদেরকে বলছিলাম, দেখেন ফাংশনটা কিসে জাম্প করে, ডিফাইনের এই জায়গাটা জাম্প করে। ফাংশনটা জাম্প করে কোথায়, ডিফাইনের এই জায়গায়। এই জন্য রিকারশন হচ্ছে নিজেই নিজেকে কল করে। এই যে রিকারশনের ভেতরে আপনার ফাংশন নিজেই উপস্থিত থাকে, সেই জন্য এই যে ফাংশনের নাম, এই যে ফাংশন নিজে উপস্থিত আছে, সে এটা দেখার সাথে সে এখানে জাম্প করবে, এটা দেখার সাথে সাথে সে এখানে কি করবে, জাম্প করবে। এখন যদি কোনো কারণে ইফ ব্লক এক্সিকিউট হয়, তখন হচ্ছে এই রিটার্নটা শো করবে। তখন দেখাচ্ছি আপনাদেরকে, যদি কোনো কারণে ইফ ব্লক এক্সিকিউট না হয় তখন এই রিটার্নটা শো করবে। এখন দেখেন কিভাবে কাজ করতেছে। প্রথমে আপনি দিলেন 5, ওকে, তাহলে 5 যে ভ্যালুটা,
5 যে বেরোবে সেটা 0 সমান না, তাহলে এই রিটার্নের কাজ করবে না, এই রিটার্নে চলে আসবে। সে 5 নিবে এবং 5 থেকে এক ঘর ছোট একটা ইয়েকে ফ্যাক্টোরিয়াল করবে, ঠিক আছে? তাহলে 5 স্টার 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এটা করলো। তো যেহেতু ফ্যাক্টোরিয়াল পাইছে সে কি করবে, আবার এখানে জাম্প করবে, যেহেতু নিজে নিজে কল করতেছে। তো পরের লাইনে সে এক্সিকিউট করবে ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এর পরের লাইনে এরকম করে করে একদম সবার শেষে গিয়ে ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল করলো। এর পরের লাইনে আসে দেখেন, যেহেতু আপনার ভ্যালুটা এখানে স্টোর হয়েছে ভ্যালু -1 করে, সেই জন্য এক এক করে করে কমতেছে। আগের ক্লাসগুলো অনুসারে আপনারা জানেন যে লুপের মধ্যে যখন এরকম দিবেন তখন কমতে থাকে, যেহেতু মাইনাস দিলেন এখানে ভ্যালুতে আগে স্টোর ছিল 5, এক এক করে করে কমে এখানে ভ্যালুর জায়গায় আসতেছে জিনিসটা। তো এরপরে দেখেন 1 হইলো 1 ফ্যাক্টোরিয়াল, এরপরে 1 ফ্যাক্টোরিয়াল এখানে হইলো 1, এটার সাথে আসতেছে এরপরে দেখেন এটার সাথে আসতেছে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। এবার দেখেন এবার 0 ফ্যাক্টোরিয়াল আসছে এখানে। এখন এই দেখেন 0 ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্ট 0, এই জিনিসটা মানে তো আবার এটা না ফ্যাক্টোরিয়াল 0, এই জিনিসটা আর কি আমরা ম্যাথে এভাবে লিখি আর ফাংশনের আকারে আমরা এখানে এরকম লিখতেছি। তখন এটা 0 সমান হয়ে গেছে না? তো সমান হয়ে যাওয়ার পরে সে রিটার্ন করবে কত? সে রিটার্ন করবে 1 2 1 1, ঠিক আছে? 1 1 দুইটা 1 আসবে এখানে। আচ্ছা, তো দেখেন সে রিটার্ন এটা করছে, তখন আর এই রিটার্ন ওর থেকে লাগবে না, রিটার্ন একটা করে ফেললে আর সেকেন্ড রিটার্নের দিকে ও যেহেতু ডিফাইন ফাংশনের ভিতরে তার সেকেন্ড রিটার্নে সে আর মনোযোগ দিবে না। সে ফার্স্ট রিটার্নে 1 রিটার্ন করে ফেলছে। ফার্স্ট রিটার্নে সে কি রিটার্ন করছে? 1 রিটার্ন করছে। তো 1 রিটার্ন করে দেওয়ার ফলে কি হয়েছে? 1 রিটার্ন করে দেওয়ার ফলে দেখেন এই রিটার্ন 1 এর মধ্যে আর কোনো ফ্যাক্টোরিয়াল সামথিং দিয়ে কোনো ফাংশনের নাম লেখা নাই। তো ফাংশনের নাম যখন লেখা নাই অর্থাৎ সে রিকারশন থেকে সে বের হয়ে যাবে। রিকারশন থেকে বের হয়ে সে 1টাকে প্রিন্ট করে দিবে। রিকারশন থেকে বের হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার এই লুপটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। এই যে কমপ্লিট লুপটা কমপ্লিট হয়ে গেছে। আগে আমাদেরকে কি করতে হইতো, রেঞ্জ ভেরিয়েবল ডেকে এনে লুপটাকে কমপ্লিট করার জন্য বলতে হইতো যে আপনি এত থেকে এত পর্যন্ত যাবে, এখানে এসে লুপটা খতম হবে বা যে কোনো একটা কন্ডিশন দিয়ে লাগতো। কিন্তু এখানে দেখেন এখানে রিটার্নের মাধ্যমে আপনার ফাংশন না লেখার মাধ্যমে আপনি লুপটাকে কমপ্লিট করতে পারছেন। অর্থাৎ রিকারশন এই জিনিসটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে, অনেক বেশি অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে তারা হচ্ছে মেইনলি রিকারশন জিনিসটা নিয়ে ইউজ করে। আচ্ছা, তো আমরা এরপরে আরেকটা জিনিস যদি আমরা দেখি, এটাও একটু অ্যাডভান্স ধরনের বলতে পারেন। আমরা আমাদের মাউসটা কোথায়, তো আমরা একটু ইয়েতে ফিরে আসি আমাদের এই জায়গাটাতে। এখন দেখেন এখন আমরা চাচ্ছি যে ফাংশনের সেই জিনিসটাকে আরো ছোট করে ফেলি। আমরা ফাংশন জিনিসটাকে আমরা কি করি, আরো ছোট করে ফেলি। তো ছোট করার জন্য ধরা যাক আমরা আমাদের সেই ইজিয়েস্ট ইয়েটা আবারও নিই। আমরা আমাদের ইজিয়েস্ট, আচ্ছা এটা না নিই, এটা নিই, তাহলে ইজি ওভার সি। আমরা চাচ্ছি যে ফাংশনটাকে আরো ইজিয়েস্ট ওয়েতে আমরা মানে শর্টকাটে আমরা আরো লিখতে চাচ্ছি আর কি, আরো শর্টকাটে আমরা এটা লিখতে চাচ্ছি। তো ডিফাইন ধরা যাক আমরা এখানে আগে তো সাম ইউজ করছি, এবার ধরেন অ্যাড দিয়ে ইউজ করি, মানে আপনাদেরকে দেখা যাচ্ছে যে এটা অ্যাড দিলেও কাজ করে কিনা। তো আমরা যেহেতু রিটার্নের কাজ আমরা জানি, তাহলে আমরা রিটার্ন দিয়ে সরাসরি লিখে ফেলি, কোনো পেইন নেই। আগেই বলছি সূত্র আপনি এই জায়গায় লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রোগ্রাম ছোট হলে সূত্র এই জায়গায় লেখেন। এখন ধরেন আমরা ইউজার থেকে নিবেন, ধরা যাক সি সমান সমান আপনি ধরেন ইন্টিজার বা ফ্লোট যেটাই দেন। জেনারেলি ফ্লোট লেখাটা ভালো, কারণ ফ্লোট লিখলে ইউজার যে নাম্বারই দেখ কোনো ঝামেলা নাই। আর ইন্টিজার মানেই তো হচ্ছে এখানে প্লাস মাইনাস দোনো জিনিসই থাকবে, কোনো পেইন নেই। নিলেন, এবার আপনি ফাংশনটাকে কল করলেন। তো কলের মধ্যে কোন ভ্যালুগুলো আসবে, সি কমা ডি এর ভ্যালুটাই আসবে। এখন দেখেন, তো এটা ধরেন আপনি প্রিন্ট করলেন, তো আপনি নাম্বার দিলেন 2, নাম্বার দিলেন 3, 3 2 5 চলে আসলো, কোনো পেইন নেই। এখন দেখেন আপনি এটাকে আরো ছোট করে লিখবেন।
এই ছোট করে এই লেখার জিনিসটা হচ্ছে পাইথন ল্যামডা, এটাকে বলা হয় পাইথন ল্যামডা। আপনারা যদি কেউ পাইথনের অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন বা ইউটিউব দেখেন, তাহলে শুরুতে দেখবেন যে পাইথন ল্যামডার একটা জিনিস দেওয়া আছে ওখানে। তো পাইথন ল্যামডার জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে একটা লাইন মনে রাখতে হবে। ল্যামডা জিনিসটা বোঝার জন্য আপনাদের একটা লাইন মনে রাখতে হবে। লাইনটা যদি আপনাদেরকে লিখে দিই, এটা আবার কোথাও মানে লাইনটা কোথাও পাবেন না আপনারা, মানে আমি এটা ধরেন করতে করতে জিনিসটা ধরেন মনে রাখার জন্য আমি নিজে বানানিছি আর কি, গোপন টেকনিক বলতে পারেন এটা। এটা আবার দেখেন কাউকে বলতে বলতে যায় না। আচ্ছা, তো এটা হচ্ছে যে 1 নাম্বার, আপনার যখন ল্যামডা লিখবেন, ল্যামডার জন্য কি করতে হবে দেখেন, আপনার ফাংশনের যে নামটা, আপনি যখন ফাংশন লেখেন, আচ্ছা পাশে যে ফাংশন একটু লিখে দিই, ডেফ একটু তাড়াতাড়ি করে লিখে দিই, সরি ধরা যাক অ্যাড দিয়ে a, b রিটার্ন a প্লাস b, d এর জন্য আপনি ইনপুট নিলেন, c এর জন্য আপনি ইনপুট নিলেন, আগে c পরে d হবে, সমস্যা নেই, অ্যাড c, d, সমস্যা নেই। তো এই ধরুন এই ফাংশনটাকে আপনি আরো ছোট করে লিখতে হবে, আপনি এক লাইনে লিখে ফেলবেন, এত লম্বা দিয়ে তো লেখার সময় নেই, এক লাইনে আপনি লিখে ফেলবেন। কিভাবে লিখবেন দেখেন, তো আপনার ফাংশনের যে নামটা আছে, সেই নামটা, ফাংশনের যে নেমটা, সেই নেমটা হচ্ছে যে আপনি একটা ভেরিয়েবলের মতো করে রাখবেন। সেই নেমটাকে আপনি একটা সমান না দিয়ে এটাকে এরকম দেন, একটা ভেরিয়েবলের মতো করে রাখবেন, ঠিক আছে। সেকেন্ড কাজটা হচ্ছে যে আপনার সমান দিয়ে ল্যামডা ওয়ার্ডটা লিখবেন, এই কিওয়ার্ডটা লিখবেন। এরপরে আপনি ল্যামডা এর সাথে লিখবেন কি, ল্যামডা এর সাথে লিখবেন এই যে আপনার এখানে এই যে এগুলোকে বলছিলাম না ভিতরে, এগুলো প্যারামিটার, এগুলো হচ্ছে প্যারামিটার না, এই প্যারামিটারগুলো লিখবেন a, b, ঠিক আছে। এরপরের কাজ হচ্ছে আপনি একটা কোলন দিবেন, কোলন দিয়ে সূত্রটা লিখবেন, মানে যেটা এক্সিকিউট করতে চাচ্ছেন আসলে সেটাকে লিখবেন। তাহলে এটা এই চারটাকে যদি এক লাইনে করে তাহলে কি হবে দেখেন, ফাংশন নেমটা হয়ে যাবে ভেরিয়েবল নেম। দ্যাট মিনস আপনি একটা ভেরিয়েবল কল করলেন, এই ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম একই, অ্যাড, ঠিক আছে, অ্যাড দিলেন, সমান দিবেন, এরপরে লিখবেন ল্যামডা, এরপর লিখলেন ল্যামডা, এরপরে হচ্ছে আপনার প্যারামিটারগুলো লিখবেন, একটা গ্যাপ দিবেন a, b, প্যারামিটারগুলো লিখলেন, এরপরে আপনি কোলন দিবেন, এবার সূত্রটা লিখলেন a প্লাস b। এরপরে হচ্ছে যে আপনি নর্মালি সিটা ইনপুট নেবেন, ডিটা ইনপুট নেবেন, এখন কিছুই না, জাস্ট অ্যাড, এটা করে c, d দিলে আউটপুট আসে যাবে, দেখেন দেখা একদম ইজি। এই ল্যামডা এই জিনিসটা সত্যি আপনাদের একটা বাস্তব একটা উদাহরণ শেয়ার করি। এই ল্যামডার এই জিনিসগুলো মানে অ্যাডভান্স পাইথনের জিনিসগুলো শিখতে যাই আমার নিজের থেকে অনেক পেইন খাইতে হয়েছে, খুব কষ্ট করে আমি জিনিসগুলো শিখছি। কারণ হচ্ছে যে রিসোর্স হচ্ছে অ্যাভেলেবেল, বুঝছেন, কাউকে একটু ধরাই দিতে পারতে হয়, ধরাই দিলে কেউ যদি আপনাকে একটু ধরাই দেয়, তখন দেখবেন যে আপনার রানটা অনেক ইজি হয়ে যাবে, কেউ যদি আপনাকে ধরাই দেয়। এই যে দেখেন এখানে আপনি আগের মতো 2 দেন, আগের মতো 3 দেন, এই যে 5 চলে আসছে, দেখছেন এক লাইনে পুরা ফাংশনটা ইউজ করে ফেলেন। এটাতে মাথা কামানোর থেকে এটা নিয়ে কাজ করা অনেক বেশি ইজি। তবে যদি এখানে আবার কন্ডিশনাল ইয়েগুলো থাকে, ইফ এলস এর এই বিষয়গুলো, তখন হচ্ছে যে আপনাদেরকে টার্সিয়ারি অপারেটর ইউজ করতে হয়, সেই ইউজ করাটা হচ্ছে অনেক বেশি পেইনফুল, তখন আবার এটাতে চলে আসা বেটার। জেনারেলি এত মানে হার্ড ইয়েগুলোকে আপনার নর্মালি করে আসতে হয়, তখন আর ফাংশন লেখা লাগে না। বেশিরভাগ সময় ইজিয়েস্ট জিনিসগুলো হচ্ছে আপনার ফাংশন মাধ্যমে ইউজ করে আপনার কাজটাকে আরও বেশি কী করেন, সহজ করে দেন, ঠিক আছে। যেমন আমরা আরেকটা কোড করি, এটা তো বেশি ইজি কোড হয়ে গেছে। ধরা যাক আপনি ডিস্টেন্স নির্ণয় করবেন, আমরা সূত্র পড়ছিলাম ইয়েতে থাকতে, স্কুল 9-10-এর মধ্যে পড়ছিলাম না, ওই যে একটা সূত্র আছে না, ডিস্টেন্স নির্ণয় করার জন্য দুইটা পয়েন্ট দেওয়া থাকে, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এরকম একটা সূত্র পড়ছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের, খেয়াল করে দেখেন। তো আমরা সেটার কোড করি, প্রথমে আমরা হচ্ছে এটাকে নর্মালি ফাংশনের মাধ্যমে করব, এরপরে হচ্ছে ধরেন আমরা ল্যামডা ইউজ করে করব, ঠিক আছে, ল্যামডা ইউজ করে করব, ডিস্টেন্স নিলাম আমরা। এখন এখানে 4টা ভেরিয়েবল আসছে, x1 x2 y1 y2, তো x1 x2 y1 y2 না ধরে আমরা a b
সিডি ধরি, কোনো সমস্যা নেই। x1 x2 দিলে আবার, আচ্ছা x1 x2 দিয়ে সমস্যা নেই। x1 কমা x2 কমা y1 y2। এখন ধরেন আপনি রিটার্ন করবেন, সূত্রটাই সরাসরি রিটার্ন করে দিলেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন সূত্রটা কিভাবে লিখছি দেখেন, এখানে ডাবল স্টার দেওয়া মানে হচ্ছে টু দি পাওয়ার, একটা স্টার দেওয়া মানে হচ্ছে গুণ, আর ডাবল স্টার দেওয়া মানে হচ্ছে কি টু দি পাওয়ার। ওকে, তো দেখেন এবার আপনি ফাংশনটা কল করলেন আপনার ফাংশনটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ডিস্টেন্স ফাংশনটা কল করলেন, কল করে আপনি এখানে লিখলেন নাম্বারগুলো আপনি দিয়ে দিলেন, সরি 1,2,4, কোনো সমস্যাই নেই। ডিস্টেন্স বানানটি আচ্ছা সরি, এখানে একটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হয়ে যাওয়াতে কম্পাইলার বুঝে নিয়েছে এটা ডিফাইনের আন্ডারে, যেন গ্যাপটা দেওয়া দেওয়া যাবে না। গ্যাপ না দেওয়া মানে হচ্ছে প্রোগ্রামের বডি থেকে সে বের হয়ে গেছে, গ্যাপ না দেওয়া মানে প্রোগ্রামের বডিতে শিখছে কি হয়েছে, বের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সেম কোডটা, একদম সেম কোডটা হচ্ছে যদি আমরা ইয়ে দিয়ে লিখি, আমাদের ল্যামডা দিয়ে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে কি করবেন, ওই ডিস্টেন্সটা লিখলেন, লেখার পরে আপনি ল্যামডা দিলেন, ল্যামডা দেওয়ার পর ওই প্যারামিটারগুলো লিখবেন, এরপর কলন দিবেন, এরপরে কি দিবেন, সূত্র দিবেন, সূত্র দিবেন। ঠিক আছে, এরপরে কি করবেন, এরপরে আপনি ডিস্টেন্সটাকে লিখবেন, মানে ফাংশনটা কল করবেন, শেষ। ফাংশনটা কি করবেন, কল করবেন, দেখছেন একই রকম। এখন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ল্যামডার আসলে এত কষ্ট করে কি করতেছি, ল্যামডার কাজটা আসলে কি? ল্যামডার কাজ হচ্ছে যে এটা হচ্ছে আপনি যখন লোকাল পিসিতে কাজ করবেন তখন হচ্ছে এটা আপনার কি করবে, আপনার স্পেসের যে কনজাম্পশন, সে কনজাম্পশনটা কি করবে, কমাই দিবে। এক্সিকিউট টাইম অনেক ফাস্টার হবে, আপনার স্পেসটা কি করবে, কমাই দিবে। তাছাড়াও আরেকটা হচ্ছে যে আপনি যখন লোকাল পিসিতে কাজ করবেন তখন তো আপনার নিজের ইয়েটা ইউজ হবে, যেমন এখানে আপনি টেসলা টি4 দিয়ে অনলাইনে কাজ করতেছেন, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি শো করতেছে। কিন্তু আপনি যদি লোকাল পিসিতে যদি দেখেন, মানে জুপিটারে যদি কাজ করেন, তখন দেখবেন যে আপনার এই জিনিসটা এটার থেকে কিছু মিলি সেকেন্ড ফাস্টার কাজ করতেছে। এখন আপনার ফাংশনের বডি যদি অনেক বড় হয়ে যায়, তখন কি হবে, তখন হচ্ছে যে আপনার মানে এই জিনিসটা তাড়াতাড়ি চলে আসবে আর কি, আপনার ইয়েটার উপর প্রেশারটা অনেক কম কম হবে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে যে পাইথনের কিছু কথাবার্তা। তো আরেকটা নতুন জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে পাইথন দিয়ে কিন্তু আবার ফাইল আপনার রিড করা যায়। এটা আপনি জানেন কিনা জানি না, ফাইলকে আপলোড করা যায়, নতুন ফাইল বানানো যায়, ফাইলকে রিড করা যায়। তো জেনারেলি কোল্যাবের মধ্যে এই পাশে গিয়ে হচ্ছে খুব ইজিলি কাজগুলো করে ফেলা যায়, বুঝতে পারছেন কিনা? তো সেই জন্য কোল্যাবের মধ্যে এই রিডের কিংবা ফাইল ইনপুট আউটপুটের জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট না বলতে পারেন। তবে যারা জুপিটারে কিংবা আপনার ভিজুয়াল স্টুডিও বা পাইচার্মে কাজ করতেছেন বা করেন, ওদের জন্য এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। তো সেই জিনিসটা আপনাদের একটু দেখাই দিয়ে আসি কীভাবে ফাইলগুলো ইনপুট আউটপুট করে। আমি ফাইল ইনপুট আউটপুট আলাদা সেগমেন্ট বানাই, ফাইল ইনপুট আউটপুট। আমাদের ক্লাস বেশিক্ষণ হবে না, আমরা পরের ক্লাস থেকে মানে আমাদের বেসিকের জিনিসগুলো এখানে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, বেসিকের জিনিসগুলো শেষ হয়ে যাবে। এখন আপনার এই যে জায়গাটা দেখতেছেন সাইডের এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা যে কথা, আর আপনি যখন লোকাল পিসিতে কাজ করবেন তখন আপনার এই ইন্টারফেস বা কম্পিউটারের স্টোরেজটা কি, স্টোরেজের এই জায়গাটা হচ্ছে কি, একই কথা, একদম কি সেম কথা। ঠিক আছে, এখন ধরেন এই যে এই জিনিসটা, এখন আমাদেরকে ফাইল ইনপুট আউটপুট আমরা কেন করব, এটা মানে কেন লাগবে, দেখেন দেখুন আমাদের কোল্যাবের সাথে তো সরাসরি ড্রাইভ লিঙ্ক করা আছে। তো আমরা কি করি, ড্রাইভের মাধ্যমে জিনিসগুলো আপনি ক্যান্সেল করে দিলে এটা সেভ হয়ে থাকে ভিতরে, কোনো প্যারা নেই। কিন্তু লোকালে যখন কাজ করতে যাবেন, আপনি যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলেন, এই ভেরিয়েবলগুলো হচ্ছে কি আপনি র্যামে ডিক্লেয়ার করছেন। কিসে ডিক্লেয়ার করছেন, র্যামে। এখানে কিছু ইন্টারনাল স্ট্রাকচারের ব্যাপার আছে, কেউ যদি কম্পিউটার সায়েন্সে পড়েন তারা হয়তো জানবেন। এইগুলো কাজ হয় কোথায়, র্যামে।
এখন আপনি চাচ্ছেন এটাকে ফাইল ফরম্যাটে এনে রমে যেন কাজ করেন, ঠিক আছে? র্যামটা হচ্ছে ফাস্টার, র্যামটা ফাস্টার। আর আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা আমরা র্যামে ডিক্লেয়ার করি। তবে এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার কি ভোলেটাইল বলে এটাকে। ভোলেটাইল মানে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার স্পেলিং ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভোলেটাইল উচ্চারণ ঠিক আছে কিনা আমি জানি না। ভোলেটাইল বলে এটা, মানে হচ্ছে যে আপনি যখন কম্পিউটার বন্ধ করে দিবেন, আপনি যে এ এর ভিতরে, বি এর ভিতরে, সি এর ভিতরে যে ভেরিয়েবলগুলো রাখছেন সেগুলো চলে যাবে। কিন্তু আপনি যদি কোনোভাবে এটাকে র্যামে নিয়ে আসতে পারেন, ফাইলের মাধ্যমে আপনার র্যামে নিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে কি হয়, তাহলে হচ্ছে যে আপনার কোডগুলোকে আপনারা লোকালিও সেভ করতে পারবেন, লোকালি কোডগুলোকে রাখতে পারবেন। তো ফাইল সেভের বিষয়টা হচ্ছে আমরা প্রতিদিনই আমাদের মেশিন লার্নিং করার সময় জিনিসগুলো দেখব। তো সেদিকে পরে একটু মনোযোগ দিয়ে আগে আমরা দেখি কিভাবে হচ্ছে যে ফাইলটাকে ওপেন করে, কিভাবে ফাইলটাকে রিড করে, ঠিক আছে? ধরা যাক আমরা এখানের মধ্যে একটা ফাইল খুললাম নিউ দিয়ে, এই ধরেন এই টেক্সট ডাটা দিয়ে একটা ফাইল খুললাম। আচ্ছা আমার এখানে আগে একটা খোলা আছে ফাইল, সমস্যা নেই। এই আগে একটা ফাইল খোলা আছে, দেখেন, এটার নাম দিবেন ফার্স্ট কোড। আচ্ছা তো এখানের মধ্যে লিখলেন, এই ধরেন এটা লিখলেন। কোল্যাবে এই ফাইল ইনপুট আউটপুট নিয়ে একটু পেইন খাইতে হয়। কেন খাইতে হয় আপনারা দেখবেন, এখন দেখেন। কারণ কোল্যাবে এই জিনিসটা খুব একটা কাজে লাগে না। জুপিটারে কাজ করার সময় ফাইল ইনপুট আউটপুট নিয়ে অনেক পেইন খাইতে হয়। সেই জন্য আমি মেনলি কোলাবে কাজ করি, এত ঝামেলা নিতে হয় না। যেহেতু রিসার্চ বেস কাজগুলোর প্রতি আমার আগ্রহ বেশি, তাই এই ছোটোখাটো জিনিস নিয়ে পেন খেতে ভালো লাগে না আমার। আচ্ছা তো এখানে তো লিখলেন, লিখে আপনি ফাইলে গিয়ে এই জায়গায় সেভ দিয়ে দিবেন, এটা সেভ হয়ে গেল। আচ্ছা এবার আপনি চাচ্ছেন এই জিনিসটাকে হচ্ছে আপনি এই জায়গায় মানে ক্লাউডে আপলোড করবেন। এই যে এখানে গিয়ে আপনি ক্লাউডে আপলোড করে দিলেন, কোনো সমস্যা নেই। ক্লাউডে আপলোড হইলো। এই যে এখানে একটা গোল চাকতিটা ফুলের পরে করবেন, নাহলে আবার এখানে ইরর শো করবে, ঠিক আছে? নেট কানেকশন ভালো ভালো থাকতে হবে। আচ্ছা এই যে ডেস্কটপ থেকে ফাইলটা আপলোড করার কাজ শেষ, মানে আমাদের এই ইন্টারফেসে চলে আসছে, অর্থাৎ ক্লাউডে আমাদের ফাইলটা আছে। এখন আমরা ক্লাউডের ফাইল থেকে আমরা এটা কীভাবে পাইথনে ওপেন করব সেই জিনিসটা আমরা দেখব। তো সেটা করার জন্য ধরো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটার নাম ধরুন ফাইল। এরপর আমরা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখানে এই যে ইনভাইটেড কমার ভেতরে হচ্ছে আপনি কি করবেন দেখেন, ইনভাইটেড কমার ভেতরে ফাইলের নামটা লিখবেন। ইনভাইটেড কমার ভেতরে আপনি ফাইলের নামটা লিখবেন, ঠিক আছে? ফাইলের নামটা আপনারা লিখলেন। আচ্ছা এরপরে লেখার পরে যদি আপনারা ফাইলটাকে রিড করতে চান কম্পিউটার দিয়ে, তাহলে আর লিখবেন। আর যদি কম্পিউটার থেকে রাইট করতে চান, তাহলে হচ্ছে কি লিখবেন, ডাব্লিউ লিখবেন, ঠিক আছে? আচ্ছা ডাইরেক্টরি ইজ নট ফাউন্ড, আচ্ছা কি সমস্যা হয়েছে? ও আচ্ছা, তো এরকম যদি কোনো একটা ইরর মেসেজ শো করে, তখন আপনারা কি করবেন, এই জায়গায় যাবেন, গিয়ে কপি পাথ দিবেন, এই জায়গাতে দিলেন, কপি পাথ দিয়ে জায়গাতে দিবেন, দেওয়ার পরে আচ্ছা তো আমাদের ফাইল এটা চলে আসছে, দেখেন। এরপরে ধরা যাক আপনি এই ফাইলটা কি করবেন, দেখতে যাচ্ছে, মানে ফাইলটা আসলে এখানে হয়েছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তো সেটা করার জন্য ফাইল রিড এবং প্রিন্টে দিবেন। দেখছেন ফাইলটা আপনার এই ইন্টারফেস থেকে এই ইন্টারফেস চলে আসছে। এখন আপনার যদি জুপিটারে কাজ করেন, তখন হচ্ছে যে আপনার কম্পিউটার এই ইন্টারফেস থেকে আপনার কোডিংয়ের ইন্টারফেসে চলে আসবে, অর্থাৎ কম্পিউটারের এই জায়গাটা থেকে আপনার নিজের যেখানে কোড করতেছেন সেটা ইন্টারফেসে চলে আসবে। হ্যাঁ সেটা হচ্ছে একটা। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এরকম সরাসরি না করি, আপনি মাত্র একটা করে আপনার লাইনটাকে শো করবেন, একটা করে লাইনটাকে আপনি শো করবেন। তখন আপনি একটা কাজ করেন, একটা ভেরিয়েবল দেন এ ইজ ইকুয়াল টু ফাইল ডট দিবেন। কারণ আপনি একটা করে যদি লাইনটা শো করতে যান, তাহলে হচ্ছে যে আপনি রিড লাইন দিবেন, লাইন দিয়ে এটা দিবেন, তারপরে এরপরে আপনি দেবেন কন্ট্রোল সি, প্রিন্ট কন্ট্রোল ভি। ফাইলে কাজ করার সময় কোল্যাবে বারবার এই ফাইলটাকে এরকম করে আপলোড ইয়েটা দেওয়া লাগে,
অনেক সময় ইয়েটা লস্ট হয়ে যায়, কানেকশন লস্ট হয়ে যায়, সে কারণে। এই দেখেন ফার্স্ট লাইনটা এসে শো করছে এখানে, দেখছেন ফার্স্ট লাইনটা এসে শো করছে। আচ্ছা, এখন যদি এখানে একটা কাজ করেন, এখানে হচ্ছে যে আপনি যদি আহ, একসাথে আবার দোনোটা দেখতে চান তাহলে রিড লাইন্স দিলেও হয়ে যাবে, পেইন নেই, লাইন দিলেও হয়ে যাবে। দেখেন এই যে আপনার ফরম্যাটে আসছে, মানে আসলে এখানে কিভাবে কাজ করতে দেখেন, এই লাইনের পর একটা এন স্ল্যাশ আসে, রিডের সময় দেখছিলেন না, এন স্ল্যাশ মানে হচ্ছে এক লাইন গ্যাপ দাও, কম্পিউটারকে এই কমান্ডটা দিচ্ছে, কম্পিউটারকে কমান্ডটা দিচ্ছে কি আপনি এক লাইন গ্যাপ দেন, কম্পিউটারকে এই কমান্ডটা দিচ্ছে। এখন আপনার ধরেন ফাইলটা ওখানে বানাইলেন, এখানে পাঠাইলেন, পাঠানোর পরে এই জায়গায় দেখলেন, রিড করলেন, ভালো কথা। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে একটা ফাইল বানাবেন যেটা আপনি আপনার এখানে ইন্টারফেসে নেবেন, সেখান থেকে আবার কম্পিউটারে নিয়ে যাবেন, ঠিক আছে? তো কিভাবে করবেন দেখেন, ধরা যাক আমরা একটা ভেরিয়েবল নাম দিলাম ফাইল মেকার। ভেরিয়েবলের নামগুলো আমি এমনভাবে সিলেক্ট করি, বুঝছেন, ভেরিয়েবলের নামগুলো আমি এমনভাবে সিলেক্ট করি যেন কি হয়, যেন হচ্ছে যে আপনার পরে গিয়ে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো আপনি একটা ফাইল দিলেন, এখন ধরেন আবার কাজ করতে হলে আপনার ফাইলে এক্সটেনশনগুলো নিয়ে জানতে হবে। যেমন আমি এখানে টেক্সট ফাইল আনছি তাই ডকুমেন্ট করে, তাহলে আমাদের এক্সটেনশন অবশ্যই টিএক্সটি থাকতে হবে। কারণ আপনি একটা কাজ করেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা ফাইল নাম দেন, যেহেতু এই ফাইলটাকে আপনি কি করবেন, এই ফাইলটাকে আপনি এই ইন্টারফেস থেকে, মাউস কোথায় গেছে অবশ্য, এই তো এই ইন্টারফেস থেকে আপনি এই যে এই জায়গায় ইন্টারফেসে আনবেন। তাহলে যেহেতু কম্পিউটার আপনার এখান থেকে পড়ে নিয়ে এই জায়গায় লিখবে, তাই এখানে রাইট বা ডাব্লিউ দিতে হবে, রাইট দিলেন। এরপরে ধরেন আপনি যেই এখন এই ফাইলটা হচ্ছে আপনি বানাই ফেলছেন, ভালো কথা। এখন ফাইলের ভিতরে কোনো লেখা লেখা আছে, ওই লেখাগুলো আপনি কিভাবে লিখবেন দেখেন, ডাটা, এ দেখেন লিখলেন দিস ইজ মাই ফাইল, ধরা যাক লিখলেন দিস ইজ মাই ফাইল, লিখলেন, লেখা কোনো সমস্যা নেই। এখন দেখেন এখন প্রিন্ট প্রিন্ট দিলেন, প্রিন্ট দেওয়ার পরে এই ভেরিয়েবলটা লিখবেন ডাটা, কমা দিবেন, ডাটা কমা দিয়ে ফাইল সমান সমান, ফাইল সমান দিয়ে আপনার হচ্ছে যে ফাইল সমান সমান হচ্ছে যে এই ভেরিয়েবলের নামটা আপনাকে লিখতে হবে, ভেরিয়েবলের নামটা আপনাকে লিখতে হবে। এই দেখেন নিউ ফাইল চলে আসছে আমাদের এখানে, দেখতে পাচ্ছেন? এখন এই লেখাটা এই ফাইলের ভিতরে আছে কিনা এটা আপনারা বিশ্বাস করবেন কিভাবে, মানে আমি যে ঠিক মতো করেছি এটা কিভাবে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন যে কিভাবে দেখেন, বিশ্বাস করার উপায় হচ্ছে একটা, উপায়টা হচ্ছে আপনাদেরকে আগেই দেখাইছি, ঠিক আছে? উপায়টা হচ্ছে আপনাদেরকে আগেই দেখাইছি। দেখেন আপনি কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে এই ফাইলটাকে আপনি রিড করলেন, রিড দিলেন, এটা আবার দিতে হবে একটু, এই মাঝে মাঝে কানেকশন লস্ট হয়ে যায় ফাইল ইয়ে করার সময়। আসতেছে না, একটু ইয়ে বাদ দিয়ে এখন দিত, আবার কানেকশন লস্ট হয়ে গেছে। কানেকশন আবার লস্ট হয়ে গেছে। ফাইল ডট রান, ফাইল না দিয়ে দেখি ফাইল মেকার দিয়ে দেখি, মেকার এটা দিলে আসার কথা না, না রিডেবল ফরম্যাট আসতেছে না, এই কোল্যাবে ফাইল জিনিস করা নিয়ে এক পেইন। এক্সিকিউট করতেছে কিন্তু এখানে শো করতেছে না। একটা কাজ করি, এরা একটা ভেরিয়েবল দিয়ে দেখি, বি রিড, দেখি এখন হয় কিনা। হচ্ছে না, কানেকশন লস্ট হয়ে গেছে ফাইলের ইয়ে থেকে। এখানে টিক আসতেছে কিন্তু এটা
ইয়েতে কানেকশনটা পাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, এটা আমি ডাউনলোড করে দেখি ইয়ের ভিতর ইয়ে আছে কিনা, ফাইল এটার ভিতর আছে কিনা। এখানে লেখাটা আসছে বাট এটা ইয়ে করতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা, তো একটা কাজ করি, আমরা এটা না করে সরাসরি এই জিনিসটা লিখি তাহলে কেমন হয় দেখি। কন্ট্রোল সি, এই ফাইলটা যেহেতু এখানে আছেই কোনো সমস্যা নেই। কন্ট্রোল ভি, তো এখানের এটা আমি লিখে ফেলি, কন্ট্রোল ভি। ঠিক আছে, ওকে ওকে। ফাইল রিড লান্স, ও চলে গেছে। আচ্ছা সমস্যা নেই। কোডের সেগমেন্টে যাই, আমার ফাইল ওপেন করলাম, ফাইল লিখলাম, ফাইল বানাইলাম। এরপরে হচ্ছে যে আমরা এটাকে রিড করব আবার। তো রিড করার জন্য আরেকটা ভেরিয়েবল দিলাম বি, করার জন্য একটা ভেরিয়েবল ডি। এরপরে ফাইল ডট রিড প্রিন্ট ফাইল। এখন আসছে, দেখছেন এই জিনিসটা একটু সমস্যা করে, এটা আপনারা নিজেরাও কাজ করার সময় দেখবেন। দেখছেন ইয়েটা আবার ইয়ে দেওয়ার পরে কপি পাথ দিয়ে আনার পরে ম্যানুয়াল নেমে করার পর আসছে, এটার পরপরই বরাবরটা আসেনি। আচ্ছা, এরপরে আপনারা আগের মতো যদি এই যে তাইলে হচ্ছে যে এই জিনিসটা দিয়ে হচ্ছে আপনারা কি করবেন, ফাইলটা বানাবেন। এটা হচ্ছে আপনার ফাইল মেক করবেন, আর এটা দিয়ে হচ্ছে যে আপনার আর ফাইলটা ওপেন করবেন, আর এটা দিয়ে হচ্ছে আপনার ফাইলটা রিড করবেন। এই যে এটা, তো যারা এটা মেইনলি লাগবে তাদের জন্য, যারা ধরেন জুপিটারে কিংবা ধরেন পাইচার্মে প্রোগ্রামিংটা করতেছেন, তাদের জন্য এই জিনিসটা আসলে মেইনলি দেখানো। তো আমাদের মোটামুটি আমাদের বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমাদের শেষ। তো আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার দিন আমরা ইনশাল্লাহ হচ্ছে আমাদের ল্যামডা তো পড়ে ফেলছি, অ্যাডভান্স একটা জিনিস আমরা পড়ে ফেলছি। ধরেন আপনারা কমন যে জিনিসগুলো, ওই যে নামপাই, এরপর ধরেন প্যান্ডাস, হয়তো জানেন টুকটাক, অনেকে যারা করছেন আগের থেকে জানেন, ওই সেই জিনিসগুলো আমরা আবার দেখাবো। ও আর এতদিন হয়তো যারা কোডগুলো মানে পাইথন নিয়ে আগেতে আইডিয়া ছিল, ওদের কাছে ক্লাসগুলো খুব বোরিং ছিল। তো এখানে অনেকেই এনরোল করছে, আমাকে বলছে যে একদম শুরু থেকে যেন ইয়ে মানে বেসিক থেকে শুরু করি। তো আমি চেষ্টা করছি সর্বোচ্চ একদম খুবই ইজি ইজি এক্সাম্পল দিয়ে একদম বেসিক থেকে শুরু করানোর জন্য। তো আজকে আমি হচ্ছে যে আপনাদেরকে একটা ইয়েও দেখাইলাম, ওই এই একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাইলাম। এই ওয়েবসাইট থেকে আপনারা এই যে রিড ফাইল, ফাইল হ্যান্ডেলিং, আমরা এর পরের ক্লাসে এই যে মেথড ম্যাট প্লট লিভ, এই জিনিসগুলো দেখাবো। এই যে আপনাদের এটার পর এই যে জিনিসগুলো, এই যে নামপাই, প্যান্ডাস, তারপর ম্যাট প্লট লিভ, এগুলো হচ্ছে আপনাদের মেশিন লার্নিং এর মূল জিনিসপত্র। এগুলো হচ্ছে অ্যাডভান্স পাইথনও বলা হয়। এরপরে মেশিন লার্নিং টার বিভিন্ন ইয়েও আছে এখানে। আচ্ছা, এসকিউএল তো লাগবে না, এসকিউএল আমার কোর্স অন্তর্গত না। এরপরে হচ্ছে আমরা এগুলো শেষ করে, এই জিনিসগুলো শেষ করে হচ্ছে আমরা আমাদের মেশিন লার্নিং এর মূল ট্র্যাকে ঢুকে যাব। আমাদের ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। ক্লাসের উপস্থিতি আরেকটু বেটার হলে ভালো হইতো। তো সবাই যে জিনিসটা দেখি আমি রাতের বেলা কি করে, তো 10টা 11টার পরে, মানে 12টা 1টার দিকে মেসেজ দেয়, হয়তো তখন তারা ওই ভিডিও আপলোড করে সেগুলো দেখে, হয়তো দেখে বলে যে ভাই এই জিনিসটা কেমন হয়েছে, এই জিনিসটা কেমন করেছে। তো আপনারা যদি বিগিনিং লেভেল থেকে শুরু করেন তাইলে হয়তো, যেমন আপনাদের সুবিধার জন্যই কিন্তু আপনারা টিউশন করান, সেই জন্যই কিন্তু আপনাদের রাতে জিনিসগুলো ক্লাসগুলো আমি নিচ্ছি। যেহেতু আমার ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যাজ পার শিডিউল 3টা থেকে শুক্রবার শনিবার 3টা থেকে 5টা 6টা এরকম করে আমরা ক্লাসগুলো রাখতে হবে। আপনাদের সুবিধার জন্য রাতে দিছি, তাও আপনারা অনেকে দেখলাম যে অনুপস্থিত আজকে আছে মাত্র 3 জন, কালকে ছিল 7 জন, এর আগে একটু বেশি ছিল, আস্তে আস্তে সময়টা কমতেছে। ইনশাল্লাহ আপনারা থাকবেন আমার সাথে। যদি আপনাদের কনফিউশনগুলো থাকা অবস্থায় যদি বলে বলে ফেলেন তাইলে হয়তো ভালো, কারণ আমিও তো লার্নিং স্টেজে আছি। মানে আপনারা যদি আমার সাথে একসাথে আমরা যদি মিলে জুলে জিনিসটা সলভ করি, কারণ আমার
ইয়েটা কিন্তু আমাদের কোর্সটা কিন্তু উপরেই লেখা ছিল আমরা একটা কমিউনিটির মতো ক্রিয়েট করব। মানে আমার লেভেলের আপনারা যেন সবাই চলে আসতে পারেন তখন যখন, তাহলে আমার লেভেলে যখন আপনারা সবাই একসাথে চলে আসবেন তখন আমরা একটা সুন্দর কমিউনিটি করে আমরা ধরেন 2-3 জনের গ্রুপ গ্রুপ করে করে আমরা যে কোনো একটা কাজ করলাম, রিসার্চের কাজ করলাম, তখন আমরা একজনকে হেল্প হেল্প করতে পারবো। এটা এরকম হবে, এটা এরকম, এটা আমরা বলতে বলতে পারবো ইনশাল্লাহ। আমার যে ড্রিম আছে ড্রিমটা আপনাদেরকে দিয়েই ফুলফিল হবে, সেই আশা ব্যক্ত করতেছি। আগামী শুক্রবার থেকে আমরা অ্যাডভান্স পাইথন এবং মেশিন লার্নিং এর জিনিসগুলোতে ঢুকে যাব। হয়তো আরো 2 ক্লাস আমরা পাইথন সাথে থাকবো, যেহেতু মেশিন লার্নিংটা পুরোটাই পাইথনের উপর ডিপেন্ডেন্ট। ইনশাল্লাহ আগামী শুক্রবার দিন দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।